গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ঘুনপোকা। পড়ছি দ্বিতীয় পর্ব। অনেক কাল মিনুর সঙ্গে আর দেখা হয় না, কারণ ক্রমে ক্রমে শ্যামের চাকরি গেল পাল্টে। তার চলাফেরা সীমাবদ্ধ হয়ে গেল কয়েকটা বাছাই করা রাস্তায়। অফিস, রেস্তোরাঁ, বার কিংবা দক্ষিণের ভালো পাড়ায় তার ছোট্ট একটেরে ঘরটা, এটুকুর মধ্যে সুখে আটকে ছিল শ্যাম। আর মিনু ঘুরে বেড়ায় নোংরা গলি ঘুঁচি, চোরা চায়ের দোকান, চোলাই কিংবা জুয়ার আড্ডায়, পারুল কিংবা চাপার ঘরে। কাছাকাছি ছিল তারা, তবু দুটো আলাদা শহরে। একটার ভিতরে আরেকটা কিংবা আরও অনেকগুলো কলকাতা পোড়া আছে। তারা দুজনেই যে এক শহরে বাস করে তা নয়। যেমন স্টেট বাসের ডান ধারে বসে সে এরকম দেখছে, বাধারে বসলে দেখত অন্যরকম। 5 তলার ছাদ থেকে যেমন দেখা যায়, ম্যানহোলের ভিতর থেকে মাথা তুলে দেখলে তেমন নয়। আসলে দিকের তফাৎ, উঁচু কিংবা নিচু দেখার তফাৎ। এক এক রকম কলকাতা অন্য রকমের কলকাতার ভিতর ঢুকে আছে। তার ইচ্ছে করছিল এখন গিয়ে একবার মিনুর মুখোমুখি দাঁড়ায়, তার কাঁধে চাপড় মেরে বলে, আহা মিনু, কেমন আছিস গুরু? তারপর গলা নামিয়ে বলে, আমাকে দলে নিবি গুরু? দেখি শালা, আমি 2 হাতে চালাবো মেশিন কিংবা পাঞ্চ, তলপেটে ছোড়া ঢোকাবো যেন মাখনে। দেখিনিস গুরু কেমন পকাপক চলে সোডার বোতল। তারপর গিয়ে বসে গোপন আস্তানায় চায়ের দোকানের পিছনে অন্ধকার অলিগুলির মধ্যে, যেখানে ভয়ঙ্কর সব যুবতীদের ছবিওয়ালা ক্যালেন্ডার ঝোলে দেয়ালে আর ভোমা নীলমাছি উড়বার শব্দ। সমানে সমানে মিনুর মুখোমুখি বসে অন্তরঙ্গ সুরে মিনুকে বলতে ইচ্ছে করে, কি চলবে গুরু? ঝিট মানে গাঁজা, আর অ্যান্টিক হচ্ছে চোলাই। নেশা জমে এলে আস্তে আস্তে মাথা নাড়বে শ্যাম। না গুরু, তুই ঢসকে গেছিস, তোর বয়স শুরু হয়ে গেছে। আমার চেয়ে তুই বছর 6 বড়। আমার এখন 32 বোধ হয়। তাহলে তোর যাগে শালা, এখন কি চলছে তোর? চিন্তাই না 1-2শোর কেপ মারি? বোর্ডে ধরিয়েছিস? চাপার ঝাঁপিতে কত গেছে রে শালা? ওরা তো ক্যাশ মেমো দেয় না, দিলে 1000-এ দাঁড়াতো গুরু। ভাবিস নে মিনু, আমি তোর দিনকাল ফিরে আনব। পূর্তি ছোকরার মতো আমার রক্ত গরম, পুরোর মতো ঠান্ডা মাথা, গোয়েন্দার মতো চোখ। যে কোনোভাবে বাঁচতে বা যে কোনোভাবে মরতে আমি তৈরি। আহ গুরু, কি বলবো তোকে, একটা উইক পয়েন্ট। আমি মার খেয়ে গেছি জোর। মা বাপ তোলা একটা গালাগাল আমি সইতে পারলুম না। পাশের লোকটি সামান্য ঝুঁকে পড়ে বলল, কিছু বলছেন? ভয়ঙ্কর চমকে উঠল শ্যাম। বুঝতে পারল সে বেখেয়ালে হঠাৎ কথা বলে উঠেছিল। বাসের সামনের বা পিছনের সিটের 2-1জন তার দিকে ফিরে দেখল। বিবেকানন্দ রোডের কাছে ভিড় ঠেলে নেমে গেল শ্যাম। খুব সকালবেলা দরজায় ধাক্কা শুনে ঘুম ভাঙল শ্যামের। উঠে দরজা খুলে দেখল ইতু। ইতু? শ্যাম। এক ঝলক সাদার মধ্যে ইতু দাঁড়িয়ে আছে। তার শাড়ি সাদা, ব্লাউজ সাদা, হাতের ব্যাগটি সাদা, এমনকি তার কপালেও শ্বেত চন্দনের টিপ। শ্যামের ঘুম জড়ানো চোখে সেই সাদা রং কটকট করে লাগে। চোখ পিটপিট করে সে হেসে বলল, হাতের বিনাটি কোথায় রেখে এলে? জানলা দিয়ে ঘরে আসছে রোদ, তার আভা ইতুকে সুন্দর এবং গম্ভীর দেখায়। ইতু দরজার চৌকাঠ ডিঙোয় না, ওপাশ থেকেই বলে, তোমার ঘরটা একটু গুছিয়ে নাও শ্যাম, এই বিশ্রী ঘরে কোনো ভদ্রমহিলা আসতে পারে না। শ্যাম তাড়াতাড়ি তার বসবার চেয়ারটা একটু টেনে আনে ঘরের মাঝখানে, পা দিয়ে সরিয়ে দেয় কয়েকখানা বই, বিছানার লেপটা জড়ো করে রাখে পায়ের দিকে, বলে, তুমি আসবে জানলে আগে থেকে গুছিয়ে রাখতুম। চেয়ারটা দেখিয়ে বলে, বসো ইতু। ইতু চেয়ারে বসে না, হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে বিছানায়। তারপর বালিশ টেনে নিয়ে কোনোয় ভর রেখে আধশোয়া হয়, বলে, মুখটুক যা ধোয়ার ধুয়ে এসো, আমি আজ সারাদিন থাকবো এখানে। শ্যাম হাসে। ভ্রু কুচকে ইতু বলে, তুমি টেলিফোনে আমাকে বিয়ে করতে চেয়েছিলে শ্যাম? শ্যাম মাথা নাড়ে, হ্যাঁ। আমি রাজি হয়েছিলুম? শ্যাম আবার মাথা নাড়ে, হ্যাঁ। আর কথার মাঝখানে তুমি টেলিফোন রেখে দিয়েছিলে? শ্যাম লাজুক গলায় বলে, হুম। সামান্য দীর্ঘশ্বাস ছাড়ে ইতু। তুমি কি চাও? কথা না বলে শ্যাম তাক থেকে তার টুথব্রাশটা তুলে নেয়, বাথরুমের দরজায় পা দিয়ে বলে, বসো ইতু, আমি তোমাকে চা করে খাওয়াবো।
তারপর দরজা বন্ধ করে দেয়। বাথরুমে ঢুকে সে খানিকক্ষণ শূন্য চোখে সামনের সাদা দেয়ালটার দিকে চেয়ে থাকে। সারা শরীরে এখন গভীর আলস্য, কোনোখানে এতটুকু উত্তেজনা নেই। আশ্চর্য! সে কল খুলে ঠান্ডা জলের মধ্যে হাত রাখে, হাসে, মনোযোগ দিয়ে জল পড়ার কলকল শব্দ শুনে কিছুক্ষণ, তারপর মন্থর হাতে পেস্টের টিউব খুলতে থাকে। আধ ঘণ্টা পর বেরিয়ে এসে সে নীরবে স্টপ জ্বালে। এতকাল ব্যবহার না করা চা চিনির কৌটো নামায় তাক থেকে, জমানো দুধের কৌটোয় ঝাঁকানি দিয়ে দেখে, তারপর কৌটোর ফুটোয় চোখ রেখে ভিতরটা দেখে নিয়ে ইতুর দিকে চেয়ে হেসে মাথা নাড়ে। চা হবে না, দুধ শুকিয়ে গেছে। কি শুকিয়ে গেছে? শ্যাম কৌটো দেখিয়ে বলে, দুধ। ইতু সামান্য হাসে। দি মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। খুব জোরে হেসে উঠতে গিয়েও হাসে না শ্যাম, স্মিত মুখে বলে, ইতু, তোমার বুদ্ধি বেড়ে গেছে। তোমাকে চা করতে হবে না শ্যাম, তুমি আমার কাছে এসো। শ্যাম কৌটোটা মেঝের উপর খটাস করে ফেলে দিয়ে দূরে দাঁড়ায়, আস্তে আস্তে জানলার দিকে সরে যেতে থাকে। এসো শ্যাম, শান্ত গলায় ইতু বলে। শ্যাম জানলার চৌকাঠে হাত রেখে রোদে পিঠ আর ইতুর দিকে মুখ রেখে দাঁড়ায়, হেসে বলে, ইতু, তোমাকে খুব পবিত্র দেখাচ্ছে। আমি তা জানি, আরও কিছুক্ষণ তোমাকে পবিত্র দেখাক, তারপর। ইতু দাঁতে দাঁত চেপে বলে, তারপর কি? ইতু মাথা নাড়ে। না, দি মর্নিং শোজ দি ডে। এসো, কাছে এসো শ্যাম, আমি তোমার সমস্ত ব্যাপারটা বুঝতে চাই। শ্যাম মৃদু ম্লান হাসে। তোমার বুদ্ধি বেড়ে গেছে ইতু। কাছে এসো শ্যাম, তোমাকে একবার ছুঁলেই আমি বুঝতে পারবো তোমার কি হয়েছে। যেন নিজের ছেলেকে কাছে ডাকছে, এমনই মায়ের মতো আদুরে শোনা ইতুর গলা। চোখে মুখে বলতে চাইছে, তোমার সব দুষ্টুমি ধরে ফেলেছি। শ্যাম কাছে আসে না, জানলার কাছ থেকেই বলে, কি করে বুঝলে? কাছে এসো, আমাকে ছুতে দাও, তারপর দেখো বলতে পারি কিনা। শ্যাম ধীরে ধীরে দুপায়ে এগোয়, হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলে, ছৌ। ইতুর হাত এগিয়ে আসতেই শ্যাম হাত সরিয়ে নিয়ে অন্যখানে রেখে বলে, ছৌ। শ্যাম। বলতে বলতে ইতু হাত বাড়ায়। শ্যাম হাত সরিয়ে নিয়ে অন্যদিকে বাড়িয়ে বলে, এবার ছৌ। কি হচ্ছে? বলে ঠোঁটে হাসি চেপে উঠবার উপক্রম করে ইতু। উঠো না ইতু। শ্যাম এক পা এগিয়ে আসে, বলে, ছৌ। হাতের নাগালে শ্যামকে পেয়ে ইতু আবার বসে পড়ে, তারপর ঝুঁকে পড়ে হঠাৎ শ্যামের শার্টটা ধরার চেষ্টা করে। তড়িৎগতিতে লঘু পায়ে সরে যায় শ্যাম, হাসে। ধরবে? তারপর জানলার আরও কাছে সরে গিয়ে বলে, ধরো তো দেখি। শ্যাম, কাছে এসো। তুমি এসো তু। শ্যাম গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। তোমার ভয় কি শ্যাম? তুমি অনেক মেয়েকে ছুঁয়েছ, তুমি পাকা লম্পট। শ্যাম মাথা নাড়ে। ঠিক। আস্তে আস্তে উঠে দাঁড়ায় ইতু। ভয় কি শ্যাম? ইতু কাছে এসে তার কাঁধের দিকে হাত বাড়ায়। শ্যাম মৃদু হাসি মুখে আস্তে আস্তে নুইয়ে দেয় কাঁধ। ইতু ফিসফিস করে বলে, ভয় কি শ্যাম? ভয় কি? ইতুর হাত নরমভাবে কাঁধের উপর নেমে আসছে, এক্ষুনি ছুঁয়ে ফেলবে তাকে। শ্যাম আরও নিচু হয়, তারপর পিছল গতিতে ইতুর হাতের তলা থেকে সরে যায় ঘরের মাঝখানে। ইতুর হাত খানিকটা শূন্য থেকে ধপ করে নেমে আসে, দুটো কাচের চুরির ঝনাত শব্দ হয়। সে ঘুরে ভ্রু কুচকে শ্যামের দিকে তাকায়। ধরো তো দেখি। শ্যাম হাসে, ইতুর দিকে খেলার ছলে একখানা হাত বাড়িয়ে দিয়ে বলে, ছৌ তো দেখি। কিছুক্ষণ কুচকে থেকে হঠাৎ মৃদু হাসি ইতু, বলে, তুমি খেলতে চাও? শ্যাম মাথা নাড়ে, হ্যাঁ। ঠিক আছে। ইতু পলকের মধ্যে তার শাড়ির আঁচল কোমরে জড়িয়ে নেয়। ছুতে পারলে আমার জিত। জিত? শ্যাম দরজা বন্ধ করে দেয়। মুখোমুখি দুজন একটুক্ষণ দাঁড়িয়ে থাকে। ইতুর শরীর ভারী হয়ে গেছে অনেক। কোমরে আঁচল জড়ানোর পর এখন দেখা যাচ্ছে তার তলপেটে চর্বির একটু ডিবি, হাতে গলায় মাংসের খাজ। তবু শ্যাম জানে ইতু নাচ শিখত, তাই সে সতর্ক হয়। ইতু সোজা এগো না, হালকা পায়ে দেয়ালের দিকে সরে গিয়ে ঘুরে আসতে থাকে, হাসে। শ্যাম চটুল পায়ে উল্টো দিকে ঘুরে যায়, বলে, ব্যাক আপ ইতু। ইতু হাসে, ঘুরতে থাকে। শ্যাম ঘুরতে থাকে। ঘরে সবকিছুই শ্যামের চেনা। দরজার দিকে গেলে তার ডান ধারে চৌকি, মাঝখানে চেয়ার, বাঁ ধারে স্টোভ জ্বলছে। জানলার দিকে গেলে ঠিক উল্টো, একধারে স্তূপ হয়ে থাকা বই, একটা মোটা বই মেঝের ভিতরে এগিয়ে আছে। শ্যাম বইটা পেরিয়ে যায়, চৌকির পাশ দিয়ে মন্থর গতিতে সরে যায়। চেয়ারটা একবার হাত রাখে, ডান হাতে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে বিদ্যুৎ গতিতে সোজা এগিয়ে আসে।
সাপের ছোবলের মতো তার হাত ছুটে আসে শ্যামের বুকের দিকে। অল্পের জন্য এড়িয়ে যায় শ্যাম, লাফিয়ে উঠে যায় চৌকিতে, দরজার দিকে লাফ দিয়ে নামে, হাসে, বাঁ দিকে ঘুরতে থাকে। ইতু দাঁড়িয়ে পড়ে হঠাৎ। এই, কি হচ্ছে ছেলে মানুষই? শ্যাম দাঁড়ায়, দূর থেকে বলে, ছুতে পারলে তোমার জিত। আমি জিত চাই না, তুমি কাছে এসো। খেলার নিয়ম ভেঙো না ইতু। শ্যাম বলে, খেলে যেত। ইতু বিছানায় বসে পানা চায়। আচ্ছা, ছুতে চাই না তোমাকে। শ্যাম দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়, চুপ করে দাঁড়িয়ে থাকে। ইতু ঠোঁট টিপে হাসে, অন্যদিকে চোখ রাখে, তারপর হঠাৎ লাফিয়ে উঠে এগিয়ে আসে। শ্যাম চমকে সরে যেতে গিয়ে কষ্টে স্টোভটার উপর পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচায়। জানলার চৌকাঠে ভর দিয়ে সরে যায়, বলে, আহ ইতু, তোমার বুদ্ধি বেড়ে গেছে, তোমার উন্নতি আর দেরি নেই। সিগারেটটা পড়ে গিয়েছিল মুখ থেকে। ইতু সেই জ্বলন্ত সিগারেট তুলে নিয়ে তার দিকে ছুঁড়ে মারে। বিছানায় পড়লে শ্যাম সেটাকে তুলে নিয়ে বলে, থ্যাংক ইউ। ইতু বেপরোয়াভাবে চেয়ারটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কপালের ওপর থেকে কুচো চুল সরায়, সোজা এগিয়ে আসে। শ্যাম নিচু হয়ে তার পাশ দিয়ে খুব কাছে দিয়ে উল্টো দিকে চলে যায়, বলে, ঠান্ডা মাথায় খেলো, রেগে গেলে শুধু ঘুরে মরতে হবে। ইতু সে কথা শোনে না। সে লাফিয়ে ঝাঁপিয়ে এগিয়ে আসবার চেষ্টা করে। অন্ধের মতো সে পরপর চেয়ার, চৌকি এবং দেয়ালে ধাক্কা খায়। মেঝের মোটা বইটাতে হোঁচট খেয়ে সামলে যায়। রাগে দাঁত দিয়ে ঠোঁট চাপে, তার মুখ লাল হয়ে আসে, মুখে ঘাম চিকমিক করে ওঠে। অল্প একটু উত্তেজনা বোধ করে শ্যাম। খেলা তাকে পেয়ে বসে। হালকা গলায় সে বলে, খেলো ইতু, খেলো, তোমাকে এখন আরো সুন্দর দেখাচ্ছে। বিছানার কাছে ইতু একটু থেমে যায়, হাত ব্যাগটা তুলে নিয়ে ছুঁড়ে মারে শ্যামের দিকে। শ্যাম মাথা নিচু করলে সেটা দেয়ালে লাগে। তারপর সোজা নেমে সে স্টোভের ওপর থেকে কেটলিটা উল্টে দেয়। দপ করে স্টোভের আগুন ওপরে ওঠে। কেটলির জল মেঝে ভাসিয়ে দিতে থাকে। শ্যাম তার চেনা ঘরের নিরাপদ কোণে সরে যায়। ইতু একটানে চেয়ারটাকে সরিয়ে দেয়। মেঝের গরম জল লাফ দিয়ে পার হয়ে যায়। পুরো টাল সামলাতে পারে না, দেয়াল ধরে দাঁড়িয়ে হাঁফায়, বলে, শ্যাম, আমাকে আর কষ্ট দিও না। ইতুকে হঠাৎ খুব বিবর্ণ দেখাচ্ছিল, কোমরের আঁচল খুলে স্টোভের ওপর ঝুলছে। শ্যাম বলে, থেমো না ইতু, খেলো, খেলে যাও। তারপর হাত বাড়িয়ে বলে, এই তো আমি, চৌ। শ্যাম হাসে, দূরে সরে যায়, লাফ দিয়ে ওঠে চৌকির ওপর। এসো ইতু, খেলো, নইলে এক্ষুনি আবার আমি ঝিমিয়ে পড়ব। ইতু তবু দাঁড়িয়ে থাকে, বলে, আমি আর পারছি না শ্যাম। পারবে। শ্যাম হাসে, ঠান্ডা হয়ে বসে থেকে কি লাভ, খেলো। ইতু শ্লথ পায়ে এগোয়। শ্যাম সরে সরে যায়। তারপর চেয়ারটার চারদিকে তারা ঘুরপাক খায়। বড় বড় শ্বাসের শব্দে ভরে ওঠে ঘর। তবু শ্যাম হাসে, ইতুকে থামতে দেয় না। ইতু প্রাণপণে চেষ্টা করে। শ্যাম ঘুরে ঘুরে চৌকির ওপর ওঠে, জানলার ধারে চলে যায়, দেয়ালের দিকে সরে আসে। গরম জলের স্রোত লাফিয়ে পার হয়। লক্ষ্য করে ইতু দু হাত বাড়িয়ে অন্ধের মতো ঘুরছে। শ্যাম যেদিকে তার উল্টো দিকে যাচ্ছে। শ্যাম শীষ দিয়ে জানিয়ে দেয় সে কোন দিকে আছে। শ্যাম হাসে, শ্বাসের সঙ্গে বিড়বিড় করে বলে, খেলো ইতু, খেলো, তোমাকে একটু ভালো লাগতে দাও। আমার শরীর গরম হচ্ছে না ইতু, বহুকাল ধরে আমি ঠান্ডা হয়ে আছি। খেলো ইতু, খেলে আমাকে ছোঁও, তারপর তোমার জিত। আহ ইতু, তুমি মোটা হয়ে গেছো ইতু, পেটে চর্বি জমছে, বয়সও হয়ে এলো। সময় থাকতে থাকতে খেলে নাও, বুড়ো হয়ে যাওয়ার আগে খেলে নাও, মরে যাওয়ার আগে খেলে নাও। সবকিছু সহজে পেতে নেই, পাওয়া উচিত নয়। এতকাল তোমাকে বড় সহজেই পেয়ে যেতুম, তাই তুমি আমাকে সবচেয়ে কম লাভবান করেছ। আহ, এত সহজে হাল ছেড়ে দিও না, থেমো না। থামলেই তুমি দুয়ো, থামলেই তুমি বুড়ো, থামলেই তুমি মাটির ঢেলা। ঘোরো, ঘুরতে থাকো, ঘুরতে ঘুরতে ছায়া হয়ে যাও ইতু, মায়াবিনী হয়ে যাও, রহস্যময়ী হয়ে যাও, দুষ্প্রাপ্য হয়ে যাও, রহস্যময়ী হয়ে যাও, দুষ্প্রাপ্য হয়ে যাও। আমি যেন ভিখিরির মতো তোমাকে কামনা করি, আমি যেন হাঁটু গেড়ে বসি তোমার জন্য, আমি যেন তোমার জন্য পাগল হতে পারি। আহ ইতু, তুমি স্টোভের বড় কাছে গেছ, ধীর হয়ে গেছে তোমার পা, আবার তোমার আঁচল খুলে দুলছে আগুনের উপর। ও ইতু। বড় হতাশ হয় শ্যাম, থেমে যায়, দাঁড়িয়ে দেখে ইতুর আঁচল দপ করে জ্বলে উঠল। ও শ্যাম। হাঁপাতে হাঁপাতে কেঁদে ওঠে ইতু। আমি কি করব শ্যাম? ইতু তার আঁচল আলগা করে ধরে শ্যামের দিকে আসতে থাকে। শ্যাম সরে যায়। ও শ্যাম। শ্যাম মাথা নাড়ে। আমি খেলার নিয়ম ভাঙি না ইতু। কি করব শ্যাম?
শ্যাম বিছানা থেকে লেপটা তুলে নিয়ে ছুরি দিয়ে বলে, এটা দিয়ে চাপা দাও। ইতু মেঝেতে উবু হয়ে বসে, লেপ চাপা দিয়ে আগুন নেভায়। আঁচলটা সবে ধরেছিল, নেভাতে কষ্ট হয় না। শ্যাম দূরে দাঁড়িয়ে দেখে। ধীরে ধীরে মুখ তোলে ইতু, শূন্য চোখে চেয়ে থাকে। তারপর পোড়া আঁচল কুড়িয়ে নিয়ে শ্যামের বিছানায় এসে বসে, হাঁফায়। ব্যাগটা তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে দেয় শ্যাম। ইতু চমকে ওঠে। তারপর যেন ঘুম এবং স্বপ্ন থেকে জেগে উঠে ব্যাগটা হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ায় ইতু। দরজার কাছে গিয়ে একটু থামে, বলে, তোমার বিছানাটা স্যাঁতস্যাঁতে শ্যাম, রোদে দিও। শ্যাম মাথা নাড়ে, আচ্ছা। তুমি অনেকদিন দাড়ি কামাওনি। শ্যাম মাথা নাড়ে, হ্যাঁ। তুমি অনেক রোগা হয়ে গেছ। শ্যাম হাসে, হ্যাঁ। চলি শ্যাম। আচ্ছা। শ্যাম দেখে ছোট্ট ছোট্ট প্যাসেজটা পার হয়ে সিঁড়ির দিকে চলে যাচ্ছে ইতু। পিঠে পোড়া আঁচল। একবার তার ইচ্ছে হয় ইতুকে ডেকে বলে, কাপড়টা ফিরিয়ে পরে যাও। পর মুহূর্তে ভাবে, থাক, কেননা তার মনে হয় ইতুকে বড় সুন্দর দেখাচ্ছে। আপনি খেলোয়াড় ছিলেন? হ্যাঁ। কি খেলতেন আপনি? চেয়ারে সামান্য শব্দ করে উঠে দাঁড়ায় শ্যাম। ব্যাগাটিলি আর ক্যারাম। লোকটা তাড়াতাড়ি নিজের চশমায় হাত দিয়ে টেবিলের কাগজপত্রের দিকে তাকায়। ওই, এখানে লিখেছেন ক্রিকেট আর ফুটবল। শ্যাম টেবিলের ওপর ঝুঁকে বলে, দেন হোয়াই ডু ইউ আস্ক? লোকটা অবাক চোখে শ্যামকে একটু দেখে নিয়ে বলে, ও আচ্ছা, আপনি বসুন। শ্যাম আবার বসে পড়ে। তার গাল গলা ভয়ঙ্কর চুলকোচ্ছিল। অনেকদিন পর গায়ে খুর পড়ায় দাড়ির গোড়া ফুলে উঠেছে। সে গালে হাত বোলাতে থাকে। লম্বা সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে ৩ জন, এপাশে শ্যাম একা। দুধারে দুজনের দিকে তাকায় না শ্যাম। মাঝখানে তার মুখোমুখি অল্প বয়সী যে লোকটি বসে আছে তার দিকে চেয়ে থাকে। লোকটি কাগজপত্র থেকে আবার মুখ তোলে এবং প্রশ্ন করে, কভার পয়েন্টটা কোন অঞ্চল তার ডায়াগ্রাম না দেখিয়ে শুধু মুখে বুঝিয়ে দিন তো। শ্যাম টেবিলের নিচে সামান্য পানা চায়, নির্বিকারভাবে বলে, ভুলে গেছি। লোকটা আবার মুখ খোলে। কথা বেরোবার আগেই শ্যাম তাড়াতাড়ি বলে, আমি সিভিল ড্রাফটম্যান। আমার খেলা দিয়ে আপনারা কি করবেন? লোকটা হতাশভাবে চেয়ারের পেছনে ঠেস দেয়। মুখের ওপর আড়াআড়িভাবে তুলে ধরে একটি পেন্সিল। তারপর চিন্তান্বিতভাবে তার দিকে চেয়ে থাকে। এইবার ডান দিক থেকে ইংরেজিতে প্রশ্ন আসে, হু ইজ ডিন রাস্ক? শ্যাম এতক্ষণে দেখে লোকটাকে। আধবুড়ো, মাথায় টাক, মোটা গোঁফ আর ঠান্ডা কূটনৈতিক হাসি তার মুখে। শ্যাম মাথা ঠান্ডা রেখে বলে, আমি রিপোর্টার নই। তারপর কোলে রাখা ড্রয়িংয়ের ফাইলটা তুলে টেবিলে রাখে। তোমরা আমার ড্রয়িং দেখেছ? লোকটা তেমনি ঠান্ডা হাসি হাসে। আমরা একজন আপ টু ডেট লোক চাই, শুধু ড্রাফটম্যান নয়। তোমার কাগজপত্রে লেখা আছে সেইন্ট অ্যান্ড মিলারে তুমি অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি করতে, ড্রাফটম্যানের নয়। প্রশ্নের উত্তর দাও। শ্যাম দ্রুত চিন্তা করে যায়। কিছুই মনে পড়ে না তার। মাথার ভিতরে ঘোলা জল টলমল করে ওঠে। তবু সে মাথা ঠান্ডা রেখে বেপরোয়াভাবে বলে, ৩ জন ডিন রাস্ক আছে। কোন জনের কথা জিজ্ঞেস করছ? লোকটা সামান্য থমকে গিয়ে বলে, বাকি 2 জন কে? শ্যাম চোখ বুঝে আন্দাজে বানিয়ে বলে, একজন নিউজিল্যান্ডের ভলিবল খেলোয়াড়, অন্যজন অস্ট্রেলিয়ান কেমিস্ট। লোকটা সামান্য দুলে ওঠে। অ্যান্ড দি থার্ড ওয়ান? অসহায়ভাবে লোকটার দিকে চেয়ে থাকে শ্যাম। তারপর আস্তে আস্তে বলে, আমি জানি না। দি থার্ড ওয়ান মাস্ট বি আনইম্পর্টেন্ট। কিন্তু তুমি বলেছ 3 জন আছে, সুতরাং আরেকজন কে তা তোমার জানা উচিত, কিন্তু তুমি জানো না। শ্যাম মাথা নাড়ে, না। তারপর আস্তে আস্তে বলে, ডিন রাস্ক নামে কেউ আছে কিনা আমি জানি না, যেমন ডিন রাস্কও জানেন না শ্যাম চক্রবর্তী নামে কেউ আছে কিনা। ইট ইজ মিউচুয়াল ইগনোরেন্স, স্যার। তারপর আর কোনো শব্দ হয় না। অনেকক্ষণ চুপচাপ কেটে যায়। শ্যাম 3 জনকেই নীরবে লক্ষ্য করে। বাঁ দিকে কালো রোগা মাঝবয়সী মাদ্রাজি ভদ্রলোক, বোধ হয় কম দামি অফিসার। সারাক্ষণ লোকটি তার ওপরওয়ালাদের সামনে মাথা নিচু করে আছে, একটিও কথা বলেনি। সামনে মুখোমুখি বসা অল্প বয়সী বাঙালি লোকটি ছটফটে, অহংকারী, খুব তাড়াতাড়ি ওপরে উঠে যেতে চায়, অনেকটা তার মতো। ডান দিকের আধবুড়ো লোকটি সবচেয়ে শান্ত, মুখে হাসি, তবু পাথরের মতো অনড়মুখ, একটিও পেশি নড়ে না। বোঝা যায় না কোন দেশি লোক। আস্তে আস্তে শ্যামের হাই উঠতে থাকে, শরীর এলিয়ে আসে। শ্যাম জানে এরা কুকুরের মতো সতর্ক, খরগোশের মতো উৎকর্ণ লোক পছন্দ করে। তবু সে সাবধান হয় না। মাথা এলিয়ে দেয় চেয়ারের পেছনে, হাই তোলে, চোখ রগড়ায়। মুখোমুখি বসা লোকটা হঠাৎ মুখ তুলে বলে,
আচ্ছা, আপনি আসতে পারেন। শ্যাম ধীরে সুস্থে ওঠে, দরজার দিকে এগোয়। তারপর মাঝপথে সে দাঁড়িয়ে পড়ে। দরজাটা ডান দিকে সরে গেছে। একটু ইতস্তত করে শ্যাম। তারপর ডান দিকে ঘুরে এগোতে চেষ্টা করে। তারপরে বুঝতে পারে বৃথা চেষ্টা। দরজাটা চক্রাকারে ধীরে ধীরে বাঁ দিকে সরে যাচ্ছে। বড় অদ্ভুত। সে আবার দাঁড়ায়। তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে চোখ বুজে কয়েক পা হাঁটে। চোখ খুলে দেখে সেক্রেটারির টেবিলটার মুখোমুখি সে দাঁড়িয়ে আছে। ওপাশের তিনজন সকৌতুকে তাকে দেখছে। সামান্য লজ্জাবোধ করে শ্যাম। তিনজনের দিকে চেয়ে একটু হেসে অনাবশ্যক কথা বলে। আমার ড্রয়িং আপনারা দেখেছেন, আমার কাগজপত্র ও আমাকেও। এখন জিজ্ঞেস করি, এ চাকরিটা কি আমার হতে পারে? বলতে বলতে সে এক পা করে পিছু হটে যায়। মাঝখানের আর বাঁ দিকের লোক দুজন কথা বলে না। সম্ভবত তার অবস্থা দেখে অস্বস্তি বোধ করে চোখ সরিয়ে নেয়। ডান দিকের আধবুড়ো লোকটা স্থির চোখে তার দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নাড়ে। শান্ত গলায় বলে, সাইকোলজিক্যালি ইউ আর আনফিট ফর দি জব। পিছনে হাত বাড়িয়ে শ্যাম দরজার গোল হাতলটা হাতে পায়। তারপর ইয়া বলে হেসে ওঠে। ইচ্ছে করে এগিয়ে গিয়ে সে লোকটার পিঠ চাপড়ে দিয়ে বলে, আমি জানতুম তুমি এদের মধ্যে সবচেয়ে পাকা। আমি হলে তোমাকেই নিয়ে নিতুম আমার কোম্পানিতে। ছট করে দরজা খুলে বেরিয়ে আসে শ্যাম। রুমালে মুখ মোছে। খোলা বারান্দা একটু দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে দীর্ঘ সিঁড়ি বেয়ে নামতে থাকে শ্যাম। এবার তার দিক ঠিক থাকে, পা ফেলতে গোলমাল হয় না। বস্তুত চাকরিটা হল না বলে সে খুব স্বস্তি বোধ করতে থাকে। তার চোখে মুখে হাওয়া লাগে। বস্তুত সে বুঝতে পারে তার আর কিছুই করবার নেই। 23 ডিসেম্বর শ্যাম তার 31 জন্মদিন পার করে যাচ্ছিল। সকালবেলায় ঘুম ভাঙতেই তার খেয়াল হয়েছিল আজ আমার জন্মদিন। তখনও বিছানা ছাড়েনি শ্যাম। চোখে আধো ঘুম। লেপের ওমের ভেতর থেকে সে অনেকবার গুনগুন করল, আহা, আজ আমার জন্মদিন। এতকাল সে জন্মদিনকে হিসেবের মধ্যে আনত না। তার ধারণা ছিল ওতে স্পিড কমে যায়। ধরো তুমি সিঁড়ি ভেঙে উঠছ কিংবা নামছ, লিফটের দরজা খুলতে বা বন্ধ করতে বাড়িয়েছ হাত, জুতোর ফিতে খুলতে বা বাঁধতে যাচ্ছ, চুমু খেতে বাড়িয়েছ ঠোঁট, দাড়ি কাটতে গিয়ে হয়তো মাত্র জুলপির নিচে বসিয়েছ খুর। অমনি বয়স হয়ে যাওয়ার কথা মনে পড়লে আস্তে শিথিল হয়ে যায় হাত পা। মন এলিয়ে পড়ে হাই উঠতে থাকে। অনাবশ্যকভাবে মনে হয়, কি হবে আর এইসব করে? কিছুই তো আর থাকে না শেষ পর্যন্ত। শ্যামের জন্মদিনে তাই কোনো বছরই কোনো উৎসব নেই। 23 ডিসেম্বরের কথা তার খেয়ালই থাকে না। রোজকার চেয়ে একটু দেরি করে বিছানা ছাড়ল শ্যাম। হাত মুখ ধুয়ে আয়নায় মুখ দেখে শ্যাম। আজকাল তাকে অনেকটা সাধু সন্তের মতো দেখায়। চুল বেড়ে গিয়ে ঘাড়ের কাছে বাবরির পাক খেতে শুরু করেছে। আয়না হাতে শ্যাম এসে জানলায় দাঁড়াল। দক্ষিণের জানলায় রোদ পড়ে আছে। সামনেই একটা আম গাছ। কয়েকটা পাতার ছায়ায় একটা মাকড়সার জালে এখনো শিশিরের জল আটকে আছে। তার হাতের আয়না থেকে রোদ ঠিকরে জালটার উপর পড়তেই শ্যাম আয়না ঘুরিয়ে নিল। তড়িৎ গতিতে আলোটা গিয়ে পড়ল উল্টো দিকের বাড়ির 3 তলার একটা জানলায়। সামান্য কৌতূহল নিয়ে তাকিয়ে দেখল শ্যাম, একটা ওয়েল পেইন্টিংয়ের ওপর পড়েছে আলোটা। বড় একটি মুখ, ঠোঁটে সকৌতুক হাসি। ভ্রু কুচকে শ্যাম আপন মনে বলল, ব্ল্যাক মার্কোটিয়ার। তারপর আলো ঘুরিয়ে নিল। লাল দরজাওয়ালা একটা গ্যারেজের সামনে ডাস্টবিনের আশেপাশে ঘুরঘুর করছে 3টি কুকুরছানা। তাদের ওপর আলো ফেলল শ্যাম। কিন্তু খোলা রাস্তায় যথেষ্ট রোদ রয়েছে, তাই আলোটা জমল না। সে একটু ঝুঁকে ছায়া খুঁজতে থাকে। ছেলেবেলায় আলো ফেলার খেলা অনেক খেলেছে শ্যাম। এখন বয়স হয়ে গেছে। আজ 31 পেরিয়ে যাচ্ছে সে। ভেবে সামান্য হাসল শ্যাম। যেমন হাসি ছিল তার ক্লাস 6 বা 7। গলা বাড়িয়ে দেখল বাঁদিকের মোড় পেরিয়ে শ্লথ গতিতে আসছে রিকশা। তাতে গিটার হাতে একটি মেয়ে। সতর্ক হাতে আয়না সামলে নিল শ্যাম। কে জানে আলো ফেললে মেয়েটা রিকশা থামিয়ে দোতলায় উঠে আসবে কিনা, লাজুক হেসে বলবে কিনা ডেকেছিলেন, তাই এলুম। শ্যাম জাফরানি শাড়ি পরা, ব্যাগ হাতে আরেকটি মেয়েকে ছেড়ে দিল। মেয়েটা অনেক দূর পর্যন্ত সোজা হেঁটে চলে গেল। শ্যাম আলোটাকে কয়েকবার দত্তবাড়ির দেয়ালে নাচিয়ে দিল। দেয়াল ঘেরা লন, তাতে লাফিয়ে বেড়াচ্ছে কাক। সিঁড়ির নিচের ফুটো থেকে বেরিয়ে এসে একটা সাদা বেড়াল ডন দিচ্ছে। বেড়ালের মুখে শ্যাম আলো ফেলল। কোনো ফল হল না। মুখ ঘুরিয়ে রাজরানীর মতো অবহেলায় বেড়ালটা সিঁড়ি ভেঙে দরজা দিয়ে উঠে গেল। শ্যাম আলো ঘুরিয়ে দিতে একটা কাক উড়ে গেল। লনের ওপাশে দূরের একটা বাড়ির জানলায় অসাবধানে আলো পড়তেই চিকমিক করে উঠল কয়েকটা সাজিয়ে রাখা পেয়ালা পিরিচ। শ্যাম আলো ফেলতে ফেলতে ক্রমে আলোটার নড়াচড়ার উপর কর্তৃত্ব খুঁজে পাচ্ছিল। মিত্রদের বুড়ো বাপ বাজার করে ফিরছে। পিছনে চাকর। শ্যাম দুজনকেই ছেড়ে দেয়।
খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে একটা ট্যাক্সি, জানলায় একটা অবাঙালি বাচ্চা ছেলে। শ্যাম ঝট করে তার মুখে ফেলে আলো, তারপর ট্যাক্সির গতির সঙ্গে তাল রেখে আলোটা স্থির রাখে একটুক্ষণ। বাচ্চাটা তার দিকে তাকায়, হাতে চোখ আড়াল করে, খানিকটা দূরে গিয়ে হঠাৎ জিভ ভেঙে চলে যায়। তারপর আলো ফেলতে তার ক্লান্তি লাগে। সে একটা গরু, একটা বুড়ি আর একটা সিনেমার পোস্টারের নায়িকার মুখে পরপর আলো ফেলে। তারপর আয়নাটা রেখে দেওয়ার জন্য ঘরের ভিতরে চলে আসছিল শ্যাম। ঠিক এই সময় সে শুনতে পেল একটা মোটরসাইকেলের আওয়াজ, ডান দিকে মোড়ের ওপাশ থেকে আসছে। দ্রুত তার হাত পায়ের পেশি শক্ত হয়ে ওঠে। অনেকদিন ধরে সেই কবে থেকে যেন মোটরসাইক্লিস্টদের উপর একটা পোষার রাগ আছে তার। দ্রুত জানলার কাছে ঘুরে আসে সে। মোটরসাইকেলটা এক্ষুনি মোড়ে এসে বাঁক নেবে। মোড়টা তেমাথা। শ্যাম লক্ষ্য করে বড় রাস্তার উপর একটা গরু ধীরে রাস্তা পার হচ্ছে। মোড়ের থেকে মোটরসাইকেলের মুখ আর লোকটার কালো মাথা দেখা যেতেই শ্যামের আয়নার আলো ঠিকরে পড়ল মুখে, ঠিক মুখে। ঝড়ের মতো শব্দ তুলে বাঁক নিচ্ছিল মোটরসাইকেল। শ্যাম মেল পলকের জন্যে। শ্যাম এক পলকের জন্য দেখল লোকটা তার আলো থেকে মাথা সরিয়ে নিতে গিয়ে কাত হল। তারপর আর কিছু দেখার ছিল না, শুধু গরুটার ভয়ঙ্কর লাফিয়ে ওঠা ছাড়া। তড়িৎ গতিতে শ্যাম মেঝেতে বসে পড়ল। শুনতে পেল রাস্তার উপর মোটরসাইকেলটার আছড়ে পড়ার ধাতব কঠিন শব্দ। সে হামাগুড়ি দিয়ে জানলার কাছ থেকে ঘরের মধ্যে চলে এলো। আয়নাটা বিছানায় ছুঁড়ে দিয়ে দ্রুত দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়ল। রাস্তার ভিড়টাকে এড়িয়ে গেল সে। লোকজন জড়ো হচ্ছিল দ্রুত। শ্যাম তাদের পাড়া ছাড়িয়ে গেল। খুব সুন্দর রোদ আজ, তেমন খুব শীত। খুঁজে সে একটা নিরিবিলি চায়ের দোকান বের করল। খুবই ওছা দোকান। কোণের দিকে একটা জায়গা দখল করে বসে পড়ল। কেন যে মোটরসাইক্লিস্টদের উপর একটা পোষা রাগ আছে তা ঠিক মনে পড়ছিল না শ্যামের। মনে করতে গিয়ে মাথার ভেতরে ঘোলা জল টলমল করে উঠল। মেঝে গড়াচ্ছিল খবরের কাগজ। সে নিচু হয়ে কুড়িয়ে নিল। অনেকদিন খবরের কাগজ পড়া হয় না। অন্যমনস্ক থাকার জন্যে সে খবরের কাগজে মাথা কুঁজে দিল। দিয়েই দেখল খেলার পাতা। একজন খেলোয়াড় কাল থেকে ৯৮ রানে নট আউট আছে। বেচারা সারা রাত নিশ্চিত ওর ঘুম হয়নি। কম রানে আউট হয়ে গেলে নিশ্চিন্তে ঘুমাতে পারত। মাত্র ৮-২ রান, মাত্র ৮-২ ভয়ঙ্কর বিভীষিকার মতো রান। ২২ আর ২২, ৪৪ গজ মাত্র। শ্যামের ইচ্ছে হল লোকটার জন্য এক্ষুনি ৪৪ গজ একটা ছুট দিয়ে আসে। এতটুকুর জন্য সারা রাত না ঘুমানো, খাওয়ার অনিচ্ছা, মহিলার প্রতি শীতল আচরণ সবই সম্ভব। বেচারা লোকটা, ওই ২ রান না হলে কি যে হবে ভেবে শ্যাম খুবই অসহায়ভাবে চারদিকে একবার তাকিয়ে দেখল। মনে হল দৈব ছাড়া কোনো উপায় নেই। ওই ২ রান যে হবেই, কোনো মানুষ তা নিশ্চিত বলতে পারে না। ভাবতে ভাবতে সামান্য অস্থির বোধ করে শ্যাম। সে খবরের কাগজটা ফেলে দিয়ে উঠে পড়ে, দাম দিয়ে দেয়। তারপর খোলা রাস্তায় রোদ আর বাতাসের মধ্যে এসে দাঁড়ায়। এলোমেলো হেঁটে যায় এ রাস্তা থেকে ও রাস্তা। তারপর দুপুরবেলা সে তার পাইস হোটেলে নিজের সম্মানে নিজেকেই একটা ভোজ দিল। মাংসের হাড় ভাঙল মরমর করে। দই খেল চেটে পুটে। সুবোধ মিত্র সকাল ৯টায় খেয়ে অফিসে যায়। দেখা হল না, কিন্তু ভেবে রাখল শ্যাম রাত্রে দেখা হলে মিত্রকে সে খাইয়ে দেবে। আজ মোড়ই নিল না শ্যাম। বাইরে এসে দোকান থেকে পান খেল একটা, আর কিনে নিল খুব দামি এক প্যাকেট সিগারেট। ভিখিরিদের দেওয়ার জন্য পুরো একটি আধুলি খুচরো করে নিয়ে পকেটে রাখল। বস্তুত এখন মাসের শেষ, কিন্তু তার কোনো চিন্তাই নেই। ব্যাংকে এখনও ২৫০০-এর মতো মজুদ আছে। ইচ্ছে করলে মাসের যে কোনো দিনকে মাস পয়লার বিকেলের মতো সুসময় করে তোলা যায়। ৩১-এর জন্মদিনে নিজেকে স্বাধীন বলে মনে হচ্ছিল তার এমনও মনে হচ্ছিল যে আজকের দিনটা বোধহয় ভালোই কেটে যাবে। পরমুহূর্তে মনে মনে নিজেকে শাসন করল সে। ভবিষ্যৎ চিন্তাই ব্যক্তিগত স্বাধীনতার সবচেয়ে বড় অন্তরায়, অতীত চিন্তাও। কাজেই সে সকালের কথা ভুলে গেল, বিকেলের কথাও আর ভাবল না। খর রোদ আর উত্তরে বাতাসের চমৎকার এই দুপুরের মধ্যেই মুজে গেল তার মন। ক্রিসমাসের আর দেরি নেই। দোকানে লাল শালুতে লেখা হ্যাপি ক্রিসমাস। শোকেসে সাজানো কেক, তুলা দিয়ে তৈরি তুষারক্ষেত্র আর বুড়ো সান্টা ক্লস। সামনে একটা রুটির ভ্যান। পিছনের খোলা দরজা দিয়ে দেখা যায় মেঝে থেকে ছাদ পর্যন্ত খোপে খোপে সাজানো রুটি। হঠাৎ মনে হল পৃথিবীতে বড় সুসময় এসে গেছে। এবার বোধহয় মাঠে মাঠে ফসল ফলেছে খুব। চাষাবাদের গৃহিণীরা হয়েছে সন্তানবতী। সরকারি বিজ্ঞপ্তি চলে গেছে গ্রামে গ্রামে। আরও সন্তান উৎপাদন করো গো মা জননীরা। জমিন পতিত রেখো না গো বাপ সকল।
সুসন্তানে ভরে দাও দেশ। আমাদের কারখানায় বাড়ছে উৎপাদন, আমাদের কৃষিতে বাড়ছে উৎপাদন, আমাদের খনিতে বাড়ছে উৎপাদন। এত ভোগ করার লোক কই গো? খাওয়ার লোক নেই বলে আমরা ইলিশের ঝাঁককে সমুদ্রে চলে যেতে দিলুম। বাছুরে খেতে শেষ করতে পারে না বলে আমাদের দুগ্ধবতী গরুগুলির বাট ফুলে দুধ খসে পড়ছে মাটিতে। ভরভরন্ত পাকা ফসলের খেতে আমরা ছেড়ে দিয়েছি মোষের পাল। আবাদের মৌচাক থেকে চুইয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে মধু। মা জননীরা, লোকজনে ভরে দাও দেশ, সুসন্তান দাও গো বাপ সকল। মুখে সামান্য হাসি, গায়ে শীতের স্বাস্থ্যকর রোদ আর ভরা পেটে শ্যাম আস্তে আস্তে হাঁটছিল। অতীতের কোনো মুখ মনে পড়ে না, ভবিষ্যতের কোনো চিন্তা মনে আসে না। বড় তৃপ্ত এবং স্নিগ্ধ লাগছিল নিজেকে। ফুটপাতে ডাকবাক্সের পিছনে ছেঁড়া কাঁথার সংসার থেকে একটা ভিখিরির ছানা হামা দিয়ে ফুটপাতের মাঝামাঝি চলে এসেছে। শ্যাম এক লাফে তাকে ডিঙিয়ে গেল। একজন হকার ধীর গম্ভীর স্বরে তাকে উদ্দেশ্য করে হাঁকল, গেঞ্জি। ভীষণ চমকে উঠল শ্যাম। তারপর দ্রুত পেরিয়ে গেল গেঞ্জিওয়ালাকে। আর একটু হলেই অতীতের কথা মনে পড়ে যেত। সে সামনের মোড়ের মাথায় বাঁক নিল। ফাঁকা রাস্তা, ঢিমে তালে ক্লান্ত একটি লোক ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। শ্যাম টক করে চোখ বুজে ফেলে। অমনি চোখের ওপর ছবি ফুটে ওঠে। সারি সারি সব দোকান, সৎ দোকানিরা পবিত্র চোখ নিয়ে বসে আছে। শালীন ও সুন্দরী যুবতীরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। শান্ত ও সুন্দর শিশুরা হেঁটে যাচ্ছে। নির্লোভ, বিনয়ী ও স্বাস্থ্যবান যুবা পুরুষ দ্রুত চলেছে কাজে। কর্মঠ ও বিজ্ঞ বুড়োরা সকৌতুক চোখে বারান্দায় ও ব্যালকনিতে বসে কাটিয়ে দিচ্ছে সুন্দর অবসরের জীবন। সর্বত্রই অদৃশ্য বিজ্ঞাপন, বেঁচে থাকুক, আপনার জীবন আমাদের কাছে মূল্যবান। হাইড্রান্টের জলে শ্যামের ডান পা ছপ করে গোড়ালি পর্যন্ত ডুবে গেল। চোখে চেয়ে হাসল শ্যাম। সামান্য ক্লান্তি লাগছিল তার। অনভ্যাসের বেশি খাবার তার পাকস্থলিতে ডেলা পাকিয়ে উঠছে। তবু ঘরে ফিরতে ইচ্ছে হল না তার। হাঁটতে হাঁটতে সে আবার বড় রাস্তায় চলে এলো। চৌরঙ্গির দিকে গেলে মন্দ হয় না। ক্রিসমাস ইভে ওই দিকটাই জমজমাট। বাস স্টপে ঘ্যান ঘ্যান করে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা নানা বয়সের ভিখিরি। কালো চশমা পরা এক মহিলা রুমালে মুখ চেপে চোখ ফিরিয়ে বাসের পথ চেয়ে আছে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে টেরিলিন পরা দুই ছোকরা। বাস এসে গেল। সামান্য ভিড় ঠেলে নামা ওঠার মধ্যে যে ধাক্কাধাক্কি, তাতে গা ছেড়ে দিল শ্যাম। তারপর বাসের হাতল ধরার ঠিক আগের মুহূর্তে পকেটের যাবতীয় খুচরো পয়সা মুঠো করে তুলে ফেলে দিল রাস্তায়। রিনরিন ঠিনঠিন সেই শব্দ কয়েক মুহূর্তের জন্য রাস্তায় অন্য শব্দকে ডুবিয়ে দিল। সেই শব্দের এত জোর যে চমকে উঠল আশপাশের লোকজন। নামতে বা উঠতে গিয়ে হঠাৎ থেমে গেল অনেকে। হাসি চেপে শ্যাম দেখল ফুটবোর্ডের ওপর একজন বুড়ো বাসের হাতল ছেড়ে দিয়ে টাল খেতে খেতে ভীষণ সন্দেহে নিজের 3টে পকেট হাতড়ে দেখছে। পয়সা? আরে পয়সা পড়ল কার? এরকম একটা চাপা উত্তেজনা তৈরি হয়ে ছড়িয়ে যাচ্ছিল। ভিড়ের মধ্যে পানকৌড়ির মতো ডুব দিল দুটো লোক। শ্যাম নিশ্চিন্তে উঠে গেল বাসে। কন্ডাক্টর ঘণ্টির দড়ি টেনে দিল। তারপর একটু ইতস্তত করে দ্রুত বাজিয়ে দিল ঘণ্টি। চেঁচিয়ে বলল, ঠিক আছে। ফুটবোর্ডে দাঁড়িয়ে পেছন ফিরে দেখল শ্যাম বাস স্টপের ভিখিরিদের মধ্যে ছোটখাটো একটা দাঙ্গা শুরু হয়ে গেছে। কিছু লোক জমে গেছে ইতিমধ্যেই। মুখ ফিরিয়ে শ্যাম বাসের ভিতরে ঢুকে যেতে লাগল। তারপর রড ধরে দাঁড়িয়ে চোখ বুজে ফেলল। সামান্য ভাত ঘুম পেয়ে বসছিল তাকে। এলগিন রোড পেরিয়ে সে বসবার জায়গা পেল। থিয়েটার রোডের কাছাকাছি কন্ডাক্টর ভাড়া চাইলে পকেটে হাত দিয়ে সামান্য থমকে গেল শ্যাম। একটিও খুচরো পয়সা নেই। বুক পকেটে 2টো 10 টাকার নোট। একটা বাড়িয়ে দিয়ে শ্যাম কন্ডাক্টরের দিকে তাকাল। ঝাঁকড়া চুলওয়ালা কর্কশ চেহারার লোক, মুখে শিরা উপশিরা জেগে আছে। মাথা ঝাঁকিয়ে লোকটা বলল, খুচরো দিন। বাসটা একটা স্টপে ধরল। শ্যাম লোকটার চোখে স্থির চোখ রেখে বলল, নেই। কন্ডাক্টর হাতের টিকিটে টিরিক করে করে আঙুল দিয়ে শব্দ তুলল। পিছনে তাকিয়ে পার্টনারকে পুরুষ গলায় বলল, বলবে ভাই। তারপর দ্রুত হাতে ঘণ্টির শব্দ তুলে শ্যামের দিকে চেয়ে বলল, খুচরো নেই? শ্যাম মাথা নাড়ে, নেই। আবার সেই হাতের টিকিটের টিরিক শব্দ। বিরক্তিতে মাথা ঝাঁকায় লোকটি। নোটের ভাঙানি হবে না? শ্যাম নিথর দৃষ্টিতে লোকটার দিকে চেয়ে থেকে বলে, তাহলে? লোকটা অবহেলায় মুখ ফিরিয়ে নেয়। তার ছেলের গলায় বলে, তাহলে আর কি, এমনি চলুন। বলতে বলতে লোকটা ভিড়ের ভিতরে ঢুকে যায়। নেপথ্য থেকে গলা শোনা যায় অনেকবার নোটিশ দেওয়া হয়েছে যে বাসে বড় নোটের ভাঙানি পাওয়া যায় না। মুহূর্তেই চোখে মুখে রক্ত ছুটে এলো শ্যামের।
রাগে আর অপমানে শরীর কেঁপে উঠল তার। একটু আগে গড়িহাটার মোড়ে আমি মুঠো ভর্তি খুচরো পয়সা রাস্তায় ফেলে দিয়েছি। কিন্তু বস্তুত তা করল না শ্যাম। শান্তভাবে উঠে দাঁড়াল। কন্ডাক্টর পিছন ফিরে ওদিকটায় টিকিট নিচ্ছে। শ্যাম তার পিঠে খোঁচা দিয়ে বলল, আমি নেমে যাচ্ছি। লোকটা মুখ ফিরে তাকে দেখল, একটু দুঃখিত না হয়ে বলল, আপনার ইচ্ছে। বাসশুদ্ধ লোক দেখছিল শ্যামকে। উকিলের মতো কালো পোশাক পরা বুড়ো একটা লোক শ্যামের রাস্তা আটকে বলল, দাঁড়ান, আমি দেখছি, আমার কাছে থাকতে পারে। বলেই লোকটা হাতের ফোলিও ব্যাগ এগিয়ে দেয় শ্যামের দিকে। এটা ধরুন, আমার ভেতরের পকেটে আছে কিনা দেখি। শ্যাম বিনীতভাবে তার ব্যাগটা ধরল হাত বাড়িয়ে। লোকটা চলন্ত বাসে দোল খেতে খেতে তার গলাবন্ধ কোটের 3টে বোতাম খোলে। তারপর রহস্যময় অন্দরমহলে হাত চালিয়ে বের করে আনে একটা প্রকাণ্ড নোটবই। লোকটা পাছে পড়ে যায় সেই ভয়ে শ্যাম লোকটার কাঁধ চেপে ধরে রাখে। পিছন থেকে একজন দয়ালু হিন্দুস্তানীয় লোকটার পিঠে নিজের কাঁধ ঠেকা দেয়। লোকটা তার নোটবই খুলতেই একগাদা খুচরো কাগজ ঝরে পড়ে। আহা বলে বুড়ো তখন নিচু হয়ে কাগজ কুড়োয়। শ্যাম আর হিন্দুস্তানিটা তাকে ধরে রাখে। দাঁড়িয়ে এবার সতর্কভাবে অনেক কাগজপত্রের ভেতর থেকে টাকা বের করে লোকটা। গুনে গেথে শ্যামের হাতে দেয়। প্রথমে ফোলিও ব্যাগটা, তারপর 10 টাকার নোট তার হাতে দেয় শ্যাম। তারপর একটু কৃতজ্ঞতার হাসি হাসে। পরোপকার করতে পারায় বুড়োর মুখেও সামান্য হাসি দেখা দেয়। শ্যাম ধীরে সুস্থে ভিড় ঠেলে এগুতে থাকে। পিছন ফিরে আর তাকায় না। কন্ডাক্টরের কর্কশ গলা শোনা যায়, কি হলো, ভাড়াটা? শ্যাম উত্তর দেয় না। ভাড়া দেওয়ার কোনো ইচ্ছেই সে বোধ করে না। তাই নিজেই ঘণ্টির দড়ি টেনে বাস থামায় স্টপে। তারপর নামবার আগে নিজেই ছাড়বার ঘণ্টি দিয়ে দেয়। ময়দানের কাছে নেমে পড়ে। চলন্ত বাস থেকে সামান্য গোলমাল তার কানে আসে। সে কান ফিরিয়ে নেয়। হাসি মুখে মাঠের টলটলে রোদের মধ্যে নেমে যায়। একটা পাথর কুড়িয়ে অনির্দিষ্ট দিকে ছুঁড়ে মারে শ্যাম। গাছের ডাঁটি ছিঁড়ে নিয়ে চিবোয়। খুব ধীরে ধীরে হাঁটতে থাকে। সে কিছুতেই মনে করতে পারছিল না কি কারণে, কেন মোটরসাইক্লিস্টদের উপর তার একটা পুরনো পোষা রাগ আছে। ভ্রু সামান্য কুঁচকে ওঠে তার। পকেট হাতড়ে সে সিগারেটের প্যাকেট বের করে। পেটের ভিতরে গজিয়ে উঠেছে দুপুরের খাবার। তার সামান্য বুক জ্বালা করে। দেশলাই জ্বালতে গিয়ে সে লক্ষ্য করল তার আঙুল অল্প অল্প কাঁপছে। গত কয়েক মাসে তার শরীর শুকিয়ে গেছে অনেক। এককালে প্রতি মাসের 4 তারিখে ওজন নেওয়া তার বাতিক ছিল। তখন দিনের মধ্যে কয়েকবারই তার নিজেকে রোগা কিংবা মোটা বলে মনে হতো। বহুকাল ওজন নেওয়া হয়নি আর। তবু সে জানে ওজন অনেক কমে গেছে। অনেক দুশ্চিন্তা ও মেদ ঝরে গেছে তার। খুশি মনেই শ্যাম মাঠের মধ্যে অনেক দূর হেঁটে যায়। এলোমেলো হওয়ায় তার তেল না দেওয়া রুক্ষ চুল উড়ে আসে কপালের ওপর। আঙুল দিতেই চুলের জট টের পাওয়া যায়। চিরুনি বসালে চোখে জল আসে। শ্যাম সাদা পোশাক পরা একদল ক্রিকেট খেলোয়াড়কে অন্যমনস্কভাবে পেরিয়ে গেল। পাতা পোড়ানোর মিষ্টি গন্ধ পাওয়া যায় হঠাৎ। তারপর মাঠ ভরা রোদ্দুরের ভিতরে সে ইচ্ছেমতো হাঁটতে থাকে, যেদিকে খুশি চলে যায়। বাঁদিকে সাদা শূন্যতায় ধুধু করছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ডান ধারে বহু দূরে দেখা যায় হাঁটু মুড়ে গঙ্গার কোল জুড়ে আছে হাওড়ার পোল। ধ্বংসাবশেষ দুর্গের শেষ জীর্ণ স্তম্ভটির মতো বিবর্ণ নিঃসঙ্গ অট্টলনী মনুমেন্ট। তারপর একসময় তার আর দিক ঠিক থাকে না। সেই স্তম্ভিতের মতো দাঁড়িয়ে দেখে হাওড়ার পোল তার বাঁ দিকে চলে গেছে, ডান দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আবার কয়েক পা হেঁটে সে ডাইনে বাঁয়ে কোনোটাকেই খুঁজে পায় না। কখনো সে সামনে পিছনে, কখনো বাঁয়ে ডাইনে, কখনো ডাইনে বাঁয়ে ওই দুটিকে দেখতে থাকে। মাঠের মধ্যে এত দূরে চলে এসেছে সে যে দূরের রাস্তার লোকজন প্রায় দেখাই যায় না। প্রকাণ্ড মাঠ ভূতগ্রস্তের মতো ঝিমঝিম করছে রোদে। ছেঁড়া কাগজ উড়িয়ে নিয়ে খেলছে বাতাস আর পাতা পোড়ানোর মিষ্টি গন্ধ। তার শিরা উপশিরায় রক্তের গতি ক্রমে ঝিমিয়ে আসছে, সে টের পায়। সে কোনো ক্রমে একটা গাছের ছায়ার দিকে হেঁটে যেতে থাকে। গাছটা কেবলই সরে যায় ডাইনে বাঁয়ে, দূরে সরে যায়। হাঁপিয়ে ওঠে শ্যাম। সামান্য অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ সে ব্যাপারটা বুঝতে পারে না। তারপর আবার সে চেষ্টা করতে থাকে। গাছটার আশপাশে ঘুরে বেড়ায়। চোখ বুজে এবং চোখ খুলে সে গাছটার ছায়ায় পৌঁছতে চেষ্টা করে। অনেকক্ষণ লেগে যায় এবং একসময় সে গাছটার কাছে পৌঁছে যায়। আপন মনে মৃদু কৃতিত্বের হাসি হাসে শ্যাম। তারপর চিৎপাত হয়ে শুয়ে পড়ে। প্রকাণ্ড খোলা উদম আকাশ হঠাৎ নেমে আসে তার চেতনার ওপর। ক্রমে চোখ থেকে আলো মুছে যায়। অসহায় শ্যাম হাত বাড়িয়ে চেপে ধরতে চায় ঘাসমাটি, গাছের ছায়া, কিন্তু টের পায় তার জাগরণের তটভূমি অতিক্রম করে আসছে ঘুমের ঢেউ।
তাকে নিয়ে যেতে থাকে। সেবারের মতো এক ঝলক চেয়ে দেখে শ্যাম। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে হয় তার জাগরণ কিংবা ঘুম কোনোটাই তার ইচ্ছাধীন নয়। ভয়ঙ্কর শক্তিমান কেউ তাকে তার ইচ্ছামতো চালিয়ে নিচ্ছে। কাঠি ছুঁয়ে পাড়িয়ে দিচ্ছে ঘুম, কাঠি ছুঁয়ে জাগাচ্ছে। এই রোদ, এই মাঠ, এই ঘাস কিংবা এই গাছের ছায়া অথবা এই ন্যাংটো উদম আকাশের মধ্যেই কোথাও রয়েছে সে। শেষ চেষ্টায় সে খুঁজে দেখে প্রাণপণে। তারপর ধপ করে তার চেতনাহীন মাথা নরম ঘাসমাটির মধ্যে ঘুমে ডুবে যায়। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ঘুনপোকা। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। একটু ভিন্ন রকমের লেখা আমার কাছে মনে হচ্ছে, শীর্ষেন্দুর টাইপের লেখা মনে হয় না। আমি শীর্ষেন্দুর যতগুলো লেখা পড়েছি এই বইটা কেন যেন একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর শেয়ার তো করবেনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।